ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা পড়ব সাঁওতাল বিদ্রোহ। সময়কাল কত? 1855 থেকে 56 খ্রিস্টাব্দ। ভারতে ইংরেজ কোম্পানির শাসনের প্রথম শতকে যে সকল উপজাতি বিদ্রোহ হয়েছিল তার মধ্যে 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ ছিল অন্যতম। এই সাঁওতাল বিদ্রোহ পড়ার আগে আমরা জেনে নেব যে সাঁওতাল কারা। সাঁওতাল কারা? না, সাঁওতাল হচ্ছে কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল, সাদাসিধে এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর ও পালামু অঞ্চলের গভীর বনভূমিতে তারা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কী করতো না, সেখানে কৃষিকাজ করত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? আমরা জানি যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে প্রথম বাংলাতে 1793 খ্রিস্টাব্দে। এই চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল, আমরা জানি, সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে এই অঞ্চল কোম্পানির রাজস্বের অধীনে আসে। জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে তারা এই অঞ্চল ত্যাগ করে রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষিকাজ শুরু করে। তারা এই অঞ্চলের নাম দেয় দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশ। এই যে সাঁওতালরা, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুটো ছবি, সাঁওতাল বিদ্রোহের দুজন অন্যতম নেতা। তোমাদের স্ক্রিনের ডান সাইডে যে ছবিটি আছে ওটি হচ্ছে সিধু, আর বাঁ সাইডে যে ছবিটি আছে ওটা কানুর ছবি। এছাড়াও আরও অন্যান্য নেতা আছে, সিধু কানু ছাড়াও চাঁদ ভৈরব, বীর সিংহ, কালু প্রামাণিক, ডোমন মাঝি, আরও অন্যান্য নেতা আছে, পরে আসবো। এই যে সাঁওতালরা কিসের জন্য তারা বিদ্রোহ করেছিল, সেই সাঁওতাল বিদ্রোহের কারণগুলি এবার দেখে নেব। প্রথমেই আমরা আসি উচ্চ রাজস্ব প্রদান। সাঁওতালদের আবাদি জমিতে উচ্চ হারে রাজস্ব ধার্য এবং তা উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছিল, যা তাদের দেওয়ার সামর্থ্য ছিল না। এর জন্য তারা বিদ্রোহী হয়ে ওঠে। পরের পয়েন্ট তোমরা দেখো, উপশুল্ক। উচ্চ হারে ভূমি রাজস্ব আদায় ছাড়াও স্থানীয় জমিদার মহাজন সাঁওতালদের কাছ থেকে বলপূর্বক একাধিক উপশুল্ক আদায় করত। 3 নম্বর যে পয়েন্ট আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাজনী শোষণ। জমিদারদের পাশাপাশি মহাজন, বিশেষত বহিরাগত মহাজন, নানাভাবে সাঁওতালদের শোষণ করত। রাজস্ব প্রদানে ব্যর্থ সাঁওতালরা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিত তার সুদের হার 50 থেকে 500% পর্যন্ত। ভাবো, সুদের হার যদি 50 থেকে 500% পর্যন্ত হয়, কেমন পরিমাণে তার সাঁওতালদের ওপর শোষণ করা হচ্ছিল। সাঁওতালরা কিভাবে শোষিত হচ্ছিল। সহজ সরল সাদাসিধে সাঁওতালদেরকে কেমন মহাজনরা শোষণ করছিল। 50 থেকে 500% পর্যন্ত সুদের হার। মহাজনরা ঋণ সংক্রান্ত বন্ডে প্রদত্ত অর্থের বেশি অর্থ লিখে নিত। মহাজনরা কি করতো না, যেখানে এই টাকা ঋণ দিয়েছে সেই একটা কাগজে যে বন্ডে লিখিয়ে নিত যে এত টাকা ঋণ দিয়েছে, সেই বন্ডে লিখানোর সময় বেশি টাকা লিখে নিত। ঋণ নিয়েছে হয়তো 10 টাকা, লিখে নিতে হয়তো 15 টাকা, এমন আর কি। এবার ঋণ গ্রাহীতারা যতদিন না ঋণ পরিশোধ করতে পারতো ততদিন মহাজনদের জমিতে বেগার খাটতে হতো। বেগার খাটা মানে বিনা পারিশ্রমিকে তাদেরকে খাটতে হতো, কোনো পয়সা দেবে না, খাটতে হবে। পরের পয়েন্ট, ব্যবসায়ীদের কারচুপি। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যবসায়ীগণ সাঁওতালদের কাছ থেকে দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বেশি ওজনের বাটখারা, কেনারাম ও দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে কম ওজনের বাটখারা, বেচারাম ব্যবহার করত। ব্যবসায়ীগণ এরকমভাবে সাঁওতালদেরকে ঠকাতো।
যে তাদের কাছ থেকে জিনিস কেনার সময়, সাঁওতালদের কাছ থেকে জিনিস কেনার সময় যে বাটখারা দিয়ে জিনিস কিনতো, সেই বাটখারাটার ওজন বেশি ছিল, বেশি থাকতো, যার নাম ছিল কেনারাম। ওই যে কেনারাম বাটখারা, ওটা দিয়ে যে জিনিস কিনতিছে সাঁওতালদের কাছ থেকে বেশি জিনিস নিয়ে নিচ্ছে, ওজনটা বেশি যখন ওই বাটখারাটার, তাদের কাছ থেকে জিনিস কেনার সময় বেশি জিনিস নিয়ে নিচ্ছে, এবং তাদেরকে যে বাটখারাতে জিনিস বিক্রি করছে সেটার নাম হচ্ছে বেচারাম। সেই বাটখারাটার ওজন ছিল কম, তাদেরকে জিনিসটা বিক্রি করার সময় কম দিচ্ছে, এমনভাবে তাদেরকে ঠকানো হতো, তাদেরকে ঠকাতো ব্যবসায়ীরা। পরের পয়েন্ট দেখো, 5 নম্বর পয়েন্ট, রেল কর্মচারীদের অত্যাচার। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি যে ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 1853 খ্রিস্টাব্দে প্রথম ভারতে রেলপথ স্থাপিত হয়। যাই হোক, লর্ড ডালহৌসির রাজত্বকালে রাজমহল থেকে ছোটনাগপুর পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে রেল লাইন সম্প্রসারণের সময় সাঁওতালরা নানাভাবে শোষিত ও নির্যাতিত হচ্ছিল। যেমন সাঁওতালদের কৃষিজমি অনেকাংশে হ্রাস পেয়েছিল, রেল লাইন পাতা হচ্ছে, এর ফলে কৃষিজমি হ্রাস পাচ্ছে সাঁওতালদের। তারপর রেলের কাজে নিযুক্ত সাঁওতাল কর্মীরা প্রচুর পরিশ্রম করলেও তাদেরকে নামমাত্র মজুরি দেওয়া হতো, তারা যে মজুরিটা পেত সেটা নামে মাত্র মজুরি পেত, সামান্য পরিমাণ। তারপর রেল কর্মী ও ঠিকাদাররা সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি কেড়ে নিত। এমনকি সাঁওতাল রমণীদের সম্মানহানি করত। পরের পয়েন্ট দেখো, ইউরোপীয় আইন। সাঁওতাল অধ্যুষিত এলাকায় ইউরোপীয় দেওয়ানি ও ফৌজদারি আইনবিধি প্রচলনের চেষ্টা সাঁওতালদের নিজস্ব আইন ও বিচার পদ্ধতিতে আঘাত হানে। ইউরোপের দেওয়ানি ও ফৌজদারি আইনবিধি প্রচলনের চেষ্টা সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে যখন ইংরেজরা যখন তাদের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ইউরোপীয় দেওয়ানি ও ফৌজদারি আইনবিধি প্রচলনের চেষ্টা করে, তখন কি হয় না, সাঁওতালদের নিজস্ব আইন ও বিচার পদ্ধতিতে আঘাত আসে, তারা এতে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। এটাও একটা কারণ বিদ্রোহের। পরের পয়েন্ট, ধর্মান্তরকরণ। একাধিক ইউরোপীয় মিশনারি কর্তৃক সাঁওতালদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরণের প্রচেষ্টা সাঁওতালদের ক্ষুব্ধ করে। আমরা জানি যে মিশনারি কারা, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে তাদেরকে মিশনারি বলা হয়। সেই মিশনারিরা কি করতো না, মিশনারিরা সাঁওতালদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করতো, এর ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরের পয়েন্ট আমরা দেখব ধর্মীয় উদ্দীপনা। সর্বোপরি বিদ্রোহের নেতা সিধু ও কানু ঘোষণা করেছিলেন যে তাদের দেবতা বেঙ্গি, মনে করে রাখবে যে তাদের দেবতার নাম হচ্ছে বেঙ্গি, শর্ট প্রশ্ন কোথাও দিতে পারে, তাদের দেবতা বেঙ্গি তাদেরকে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নির্দেশ দিয়েছেন এবং এই বিদ্রোহে তারা নিশ্চিত জয়লাভ করবে। এরূপ ধর্মীয় উদ্দীপনা সাঁওতালদের প্রত্যক্ষ বিদ্রোহে মদত জুগিয়েছিল। এরকম মানে এই বিদ্রোহ কি বলা যায়, এরূপ ধর্মীয় উদ্দীপনা সাঁওতালদের প্রত্যক্ষ বিদ্রোহে মদত জুগিয়েছিল। যাই হোক, এবার আমরা বিদ্রোহের সূচনাটা দেখে নেব। এইসব অত্যাচারের প্রতিবাদে প্রথমে তারা হুল বা বিদ্রোহের পতাকা তুলে ধরেনি। প্রথমে তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করে, তারপর আবেদনের মাধ্যমে তাদের সমস্যা মিটবে না বুঝে তারা বিদ্রোহের কথা চিন্তা করে। সিধু ও কানু, এই যে দুটো ছবি, দুই নেতা সাঁওতাল বিদ্রোহের, সিধু ও কানু,
এরা কিন্তু দুই ভাই, সিধু ও কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে 1850 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। 7ই জুলাই তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বহু মহাজন ও জমিদারকে হত্যা করে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালায়। এই বিদ্রোহ আমরা দেখতে পাই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তোমরা এই ম্যাপটিতে দেখো, যেখানে বুলেট করা হয়ে আছে, ওই যে বিদ্রোহের কেন্দ্র যেমন বুলেট আছে, ওই রকম বুলেট করা আছে, ওই সব অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। গুমলা, পালামৌ, তারপর হাজারিবাগ, গিরিডি, দেওঘর, দুমকা, তারপর সাহেবগঞ্জ, গোড্ডা, পাকুড়, পূর্ব সিংভূম, এইসব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আরও আছে দেখো মানচিত্রে, বোকারো, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল সিধু, কানু এবং আরও অন্যান্য নেতাগণ, যেমন চাঁদ ভৈরব, বীর সিংহ, কালো প্রামাণিক, ডমন মাঝি প্রমুখগণ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু এই বিদ্রোহ দমন হয়ে গিয়েছিল। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নির্দেশে ও মেজর জেনারেল লয়েডের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনীর সঙ্গে, এই যুদ্ধটার নাম কিন্তু তোমরা মনে রাখবে, বারহাইতের যুদ্ধে সাঁওতালরা পরাজিত হয়। কি যুদ্ধ না? বারহাইতের যুদ্ধে সাঁওতালরা পরাজিত হয়। 5 নম্বর পদাতিক বাহিনী 36টি গ্রাম ধ্বংস করে প্রায় 25,000 সাঁওতালকে হত্যা করে। সিধু ও কানু সহ অনেকের ফাঁসি হয়। এবার আমরা দেখব যে তারা, মানে এই যে বিদ্রোহ যে হয়েছে, তারা তো ইংরেজ সেনাবাহিনীর সামনে টিকে থাকতে পারেনি, তাদের বিদ্রোহ দমন হয়ে যায়। একদিকে তোমরা দেখো যে তারা তীর ধনুক নিয়েও যুদ্ধ করতেছে, আর তারা ইংরেজরা ছোড়া বিভিন্ন তৎকালীন আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। তাদের সঙ্গে কি পেরে উঠবে? তারা পেরে উঠবে না। ওটা চিত্রে দেখো, তাদের সঙ্গে পেরে উঠবে না। তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে, এবং এই সাঁওতালরা মোটামুটি, যাই হোক, আমরা দেখলাম যে ইংরেজ সেনাবাহিনীর কাছে পেরে উঠতে পারল না যুদ্ধে। তারা বারহাইতের যুদ্ধে পরাজিত হয়ে গেলেও এই সাঁওতাল বিদ্রোহের কিন্তু গুরুত্ব ছিল। এবার আমরা দেখে নেব সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব। দেখব যে সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব। প্রথমেই দেখব, প্রথম পয়েন্ট, পৃথক উপজাতি। বিদ্রোহের ব্যাপকতা ও পরিস্থিতি বিবেচনা করে সরকার সাঁওতালদের একটি পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়। বিদ্রোহের যে ব্যাপকতা এবং পরিস্থিতি বিবেচনা করে সরকার সাঁওতালদের একটি পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়। পরের পয়েন্ট দেখব, সাঁওতাল পরগনা। ভাগলপুর ও বীরভূমের কিছু অংশ এবং দেওঘর ও দুমুক সহ প্রায় 5,500 বর্গ মাইল এলাকা জুড়ে পৃথক সাঁওতাল পরগনা গঠন করা হয়। পৃথক কী করা হলো না? সাঁওতাল পরগনা গঠন করা হলো। পৃথক সাঁওতাল পরগনা গঠন করা হলো, তাদেরকে পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। ঘোষণা করা হয় যে এখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না।
ওই সাঁওতাল পরগনায় কি হবে না, না ব্রিটিশ আইন কার্যকর হবে না। এবার 3 নম্বরে দেখব যে মিশনারিদের কার্যকলাপ। পরবর্তী কয়েক বছর নবগঠিত পরগনায় মহাজন ও মিশনারিদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষিত হয়। 4 নম্বর পয়েন্টে আমরা দেখব সুদের হার। সুদের হার কত ছিল? মহাজনরা সুদের হার কেমন নিত? 50 থেকে 500% পর্যন্ত সুদ নিত। মহাজনদের সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়। মহাজনদের সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিদ্রোহের পর। 5 নম্বরে দেখব নিজস্ব আইন। সাঁওতালদের এলাকায় কি হলো না, নিজস্ব আইন বা বিচার ব্যবস্থা, নিজস্ব আইন এবং বিচার ব্যবস্থা রইল, সেখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না বলা হলো। এবার তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাঁওতাল বিদ্রোহ দমন হয়ে গেলেও আমরা এর কিন্তু গুরুত্ব দেখতে পাচ্ছি, গুরুত্ব কিন্তু ছিল। এই যে এখানে ম্যাপে দেখো সাঁওতাল পরগনা বা সাঁওতাল পরগনা বিভাগ এই এলাকা জুড়ে গঠন করা হলো। এবার আমরা দেখব সাঁওতাল বিদ্রোহের চরিত্রটা কেমন ছিল, যে সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কেমন ছিল সেটা দেখে নেব। আঠেরোশো 55 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ ছিল দরিদ্র সাঁওতালদের আপসীন এক সংগ্রাম, আমরা দেখলাম। তবে এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল তা নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে অনেক রকম বলেছেন, অনেক বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন আদিবাসী বিদ্রোহ, কেউ বলেছেন আদিবাসী বিদ্রোহ, কেউ কৃষক বিদ্রোহ, কেউ ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, বিভিন্ন রকম বলেছেন। আমরা সেই চরিত্রগুলোকে দেখে নেব। প্রথমেই আসছি আদিবাসী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল বিহারের ছোটনাগপুর অঞ্চলের আদিবাসী বা উপজাতি সাঁওতালদের বিদ্রোহ। আদিবাসী সাঁওতালরাই ছিল এই বিদ্রোহের প্রাণশক্তি। 2 নম্বরে আসছি কৃষক বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। দরিদ্র ও শোষিত আদিবাসী সাঁওতাল কৃষকরা জমিদার, মহাজন ও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। 3 নম্বরে আসব ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ শুধু জমিদার ও মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহ স্পষ্টতই ব্রিটিশ বিরোধী। বাংলার লেফটেন্যান্ট গভর্নর হালিডে বলেন, ব্রিটিশ শাসনের অবসান ঘটানোই এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল। হালিডে কি বলছে না, বাংলার লেফটেন্যান্ট গভর্নর হালিডে বলেন যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোই এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল। 4 নম্বর পয়েন্ট আসবো আমরা গণবিদ্রোহ। সাঁওতাল কৃষকদের উদ্যোগে এই বিদ্রোহ শুরু হলেও স্থানীয় কামার, কুমোর, তেলি, গোয়ালা, মুসলিম তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষও এই বিদ্রোহে সামিল হয়। তাই নরহরি কবিরাজ একে সকল সম্প্রদায়ের দরিদ্র জনগণের মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেছেন। একে কি বলেছেন নরহরি কবিরাজ? সকল সম্প্রদায়ের দরিদ্র জনগণের মুক্তিযুদ্ধ। 5 নম্বর পয়েন্ট ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। কেউ সাঁওতাল বিদ্রোহে ধর্মের প্রভাব দেখতে পেলেও এই বিদ্রোহ প্রকৃতপক্ষে ধর্মকেন্দ্রিক ছিল না। কেউ সাঁওতাল বিদ্রোহে ধর্মের প্রভাব দেখতে পেলেও এই বিদ্রোহ কিন্তু প্রকৃতপক্ষে ধর্মকেন্দ্রিক ছিল না। বিদ্রোহী সাঁওতালরা ঈশ্বরকে কোনো গুরুত্বই দেয়নি, বরং তারা
চিৎকার করে বলতো, বরং তারা চিৎকার করে বলতো ঈশ্বর মহান। বলছে যে ঈশ্বর মহান কিন্তু তিনি থাকেন বহু দূরে। বলছে কি ঈশ্বর মহান কিন্তু তিনি থাকেন বহু দূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। ঈশ্বর মহান কিন্তু তিনি থাকেন বহু দূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। যাই হোক, আমরা চরিত্রটা দেখে নিলাম সাঁওতাল বিদ্রোহের। এই যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে এই বিদ্রোহ ছিল ইংরেজ ও তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবীদের সার্থক প্রতিবাদ। অধ্যাপক সুপ্রকাশ রায় বলেছেন, সাঁওতাল বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিমূল পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। কি বলছে না, সাঁওতাল বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিমূল পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল এবং ইহা ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। আমরা জানি যে 1858 যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই তার কথা বলছে, সেই বিদ্রোহের অগ্রদূত ছিল এই সাঁওতাল বিদ্রোহ। কে বলছে না, অধ্যাপক সুপ্রকাশ রায়। ঐতিহাসিক কালীকিঙ্কর দত্ত বলছেন, দিস এপিসোড opened a new chapter in the history of Bengal and Bihar. বলছে কি, this episode opened a new chapter in the history of Bengal and Bihar. অর্থাৎ এই বিদ্রোহ বাংলা ও বিহারের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। এই বিদ্রোহ বাংলা ও বিহারের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইতিহাসের এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।